সবুজ চাদরে ঢাকা এই অঙ্গনে এক রাজার এমন এক প্রাসাদ রয়েছে যা আগাগোড়া সোনায় মোড়ানো। শুধু তাই নয়, রাজকীয় এই প্রাসাদে রয়েছে 1-2 ভরি নয়, বরং রীতিমতো 750 কেজি স্বর্ণ দিয়ে তৈরি এক চোখ ধাঁধানো সিংহাসন। হ্যাঁ দর্শক, আজ আপনি এমন এক রাজপ্রাসাদ দেখতে চলেছেন যেটি এক নজর দেখার জন্য প্রতি বছর এখানে গোটা দুনিয়া থেকে ছুটে আসে 60 লাখেরও বেশি মানুষ। জৌলুস আর বিলাসিতায় ঘেরা ভারতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ প্রাসাদ মহীশূর প্যালেসের কোথায় কি আছে, বেঙ্গল ডিসকভারির আজকের পর্বে দেখাবো সব কিছু। ভারতের কর্ণাটক রাজ্যের জেলা শহর মহীশূর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, দক্ষিণ ভারতের মহীশূর সাম্রাজ্যের নানা কিছু দেখার অংশ হিসেবে আজ আমি যাচ্ছি এই শহরের সবচেয়ে আকর্ষণীয় ইমারত মহীশূর প্যালেসে। এখানকার রাজপ্রাসাদটি এতটাই রাজকীয় আর জৌলুসে ঘেরা যে সম্রাট শাহজাহানের জগৎ বিখ্যাত তাজমহলের পরে ভারতের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থলে পরিণত হয়েছে এই প্রাসাদ। দর্শক, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মহীশূর প্যালেসে পৌঁছে যাব। তবে এখন এখানকার প্রধান প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না কাউকেই, তাই আমরা এখন অন্য পাশে এসেছি যেখানে টিকিট পাওয়া যায় সেখানে। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এটাই এখন মহীশূর প্যালেসে প্রবেশের প্রধান দ্বার, যার পাশেই রয়েছে ভেতরে প্রবেশের টিকিট কাউন্টার। এখানে এইরূপ ফটক আরও বেশ কয়েকটি রয়েছে, তবে এখন এখানকার প্রধান ফটক দিয়ে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না, অর্থাৎ ভেতরে প্রবেশের জন্য এটাই এখন একমাত্র দ্বার। তবে সব কিছু ছাপিয়ে আমি যখন ভেতরে প্রবেশ করলাম তখন রীতিমতো মোহিত হয়েছি। সবুজ গাছের ফাঁক গলে যখন প্রাসাদটিকে দেখছিলাম তখন চোখের সামনে যেন তা জ্বলজ্বল করছিল। এখানকার প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই চোখের সামনে যখন ভেসে উঠবে মহীশূর প্যালেস, তখন আপনার হৃদয় পুলকিত হয়ে যাবে এর সৌন্দর্য দেখে। আমি যত দেখছি ততই অবাক হচ্ছি, একটি প্যালেস, একটি রাজপ্রাসাদ এতটা সুন্দর হতে পারে। হ্যাঁ দর্শক, এই প্রাসাদটির ভেতর বাহির এতটাই রাজকীয় আর জাঁকজমকপূর্ণ যে এটি গোটা ভারতে যতগুলো রাজপ্রাসাদ রয়েছে তার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এবং বর্ণিল, যার ভেতরটা খাঁটি স্বর্ণ দিয়ে মোড়ানো। তবে ভেতরে প্রবেশের আগে এই প্রাসাদের সামনের দিকটা আরেকটু আপনাদের দেখাতে চাই। এখানকার এই প্রাসাদে প্রবেশের জন্য 3 পাশে 3টি বিশাল আকারের প্রবেশদ্বার রয়েছে। আমার পেছনে এই প্রবেশদ্বারটি এখানকার সবচেয়ে বড় প্রবেশদ্বার এবং রাজকীয় প্রবেশদ্বারও বটে। এই যে দেখতে পাচ্ছেন, এটি এখানকার সবচেয়ে বড় প্রবেশদ্বার। এই ধরনের আরও 2টি প্রবেশদ্বার 2 ধারে রয়েছে। এছাড়া প্রাসাদের একেবারে বিপরীত পাশে আরও একটি প্রবেশদ্বার রয়েছে। তবে এই 4টি প্রবেশদ্বারের মধ্যে একটি প্রবেশদ্বার দিয়েই এখন দর্শনার্থীদের প্রবেশ করানো হয়। আমার পেছনের এই প্রবেশদ্বারটি বন্ধ রাখা হয়েছে, কিন্তু এই প্রবেশদ্বারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এখানে একটি জাগুয়ারের ভাস্কর্য রাখা আছে। এখানে একটি রয়েছে এবং এই যে এই পাশে আরও একটি রয়েছে। এবং এই ধরনের যে বাঘের যে প্রতিকৃতি বা বাঘের যে ভাস্কর্য, এটি এখানে যে গেটগুলো রয়েছে প্রত্যেকটা গেটের সামনেই রয়েছে। অর্থাৎ ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন গেট, এবং এই গেটের এই যে সামান্য একটু সামনে এসেই দেখতে পাবেন যে এই যে বাঘের ভাস্কর্য। দর্শক,
এইটা রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য কিন্তু নয়, বরং এটা তীব্র গতিসম্পন্ন প্রাণী বাঘেরই একটি প্রজাতি জাগুয়ারের ভাস্কর্য। এই ভাস্কর্যটি কিন্তু সম্পূর্ণ পিতলের তৈরি এবং এই ধরনের ভাস্কর্য এখানে প্রত্যেকটা গেটের সামনেই রয়েছে, আমি আপনাদের একটু আগেই জানিয়েছি। আর পুরো ভাস্কর্যটি খাঁটি পিতল, যেটি সেই পিতল দিয়ে তৈরি। কিন্তু দীর্ঘদিন আসলে এই বৃষ্টির পানি, বাতাস, আলো এগুলোর মধ্যে পড়ে থাকার কারণে এই পিতল এখন কালো হয়ে গেছে। হ্যাঁ দর্শক, পিতল দিয়ে তৈরি এখানকার এই বাঘের ভাস্কর্যটি যে কাউকে নিঃসন্দেহে মুগ্ধ করবেই। তবে সময়ের ব্যবধানে আজ এর রং জ্বলে গেলেও ওই সময় ঠিক বাঘের গায়ের রঙের মতোই ছিল এটি। তবে পিতল কালো হলেও এই বাঘের যে দাঁত, এই যে দাঁত দেখুন, দাঁত এবং জিহ্বা, এগুলো কিন্তু এখনো পিতলের যে কালার সেই রঙের রয়েছে। এই যে আপনারা খেয়াল করুন, বাঘের যে দাঁত সেটা এবং জিহ্বা, এই যে জিহ্বা, এই অংশটি দেখুন, এগুলো কিন্তু পিতলের। এবং এটা মানে টাচ করে যদি আপনি হাত দিয়ে টাচ করেন তাহলেও পিতলের মতো সাউন্ড করবে। গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই রাজপ্রাসাদের সামনে রয়েছে এক সুবিশাল খোলা প্রান্তর, যার একপাশে ফুলবাগিচা, বেশ কয়েকটি মন্দির এবং এক বিস্তীর্ণ ময়দান রয়েছে। এই প্যালেসের সামনের যে খোলা অংশটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই খোলা অংশে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হতো সেই সময়। কখনো সৈন্যদের প্রশিক্ষণ কিংবা সৈন্যদের যে কুচকাওয়াজ, সেই ধরনের যে কার্যক্রমগুলো হতো সেগুলো কিন্তু এখানে পরিচালিত হতো। আর আমার পেছনের যে প্যালেস দেখতে পাচ্ছেন, সেই প্যালেস থেকে এখানকার যে সম্রাট, যে রাজা, তিনি সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য দিতেন। এবং এখনও দশেরার দিনে এখানে যে মহা উৎসব হয় সেটিও কিন্তু এই প্যালেসের সামনের এই খোলা জায়গাতেই হয়। আয়তনের দিক থেকেও রাজপ্রাসাদটি বিশাল। এখানকার পুরো এরিয়া প্রায় 216 বিঘা। এর মধ্যে শুধু রাজপ্রাসাদটি তৈরি হয়েছে 30 বিঘা জায়গার উপর। তবে বিশাল আকারের এই রাজকীয় প্রাসাদের বাহিরের দিকটার চেয়ে এর অন্দর অনেক বেশি জমকালো এবং আভিজাত্যে পরিপূর্ণ। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের নিয়ে যেতে চাই এই মহীশূর প্যালেসের একেবারে অন্দরে। দর্শক, এখানকার এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে আসার পর শুরুতেই আপনি এই পথ দিয়ে সোজা চলে যাবেন না। এইটা রাজপ্রাসাদের ভেতরে প্রবেশের পথ নয়, বরং ভেতরে প্রবেশের পর সোজা না গিয়ে হাতের বাম দিকে আগাতে শুরু করবেন, তাহলেই রাজপ্রাসাদের অন্দরে প্রবেশের রাস্তা পেয়ে যাবেন। আরেকটি কথা, সেটি হলো এই প্রাসাদটি কিন্তু এখানকার রাজা রানীদের প্রাচীন প্রাসাদ নয়। আসলে 1896 সালে এখানকার চতুর্থ কৃষ্ণরাজা ওয়াদিয়ারের বড় কন্যা জয়লক্ষ্মীর বিয়ের সময় আগের প্রাসাদটি আগুন লেগে গিয়েছিল এবং ওই প্রাসাদটি ছিল চন্দন কাঠের, অর্থাৎ কাঠ দিয়ে তৈরির কারণে সেই আগুনে পুরো প্রাসাদটি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল। হ্যাঁ দর্শক, পুরনো সেই প্রাসাদটি ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর এখানকার ওই সময়ের রাজা চতুর্থ কৃষ্ণরাজা ওয়াদিয়ার এবং তার মা মহারানী কেম্পানজাম্মানি দেবী নতুন করে এখানে যে রাজপ্রাসাদটি তৈরির সিদ্ধান্ত নেন, সেটাই হলো আজকের এই প্রাসাদ। রাজকীয় এই প্রাসাদের নকশা করেছেন ব্রিটিশ স্থপতি হেনরি আরউইন। এরপর 1897 সালে শুরু হয় সারা জাগা নিয়া এই প্রাসাদের নির্মাণ কাজ, যা শেষ হয় এক যুগেরও বেশি সময় পর 1912 সালে। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে দর্শনার্থীদের ব্যাগ বা লাগেজ, বড় ক্যামেরা, ট্রাইপড এবং জুতা, স্যান্ডেল সব কিছু রেখে এরপর যেতে হবে ভেতরে। জুতা স্যান্ডেল রাখার পর এই পথ দিয়ে খানিকটা সামনে আগালেই পৌঁছে যাবেন
রাজপ্রাসাদের একেবারে অন্দরে। তবে ভেতরে প্রবেশের আগে বর্তমান রাজা রানীরা যেখানে বসবাস করেন সেই প্রাসাদটি আপনাদের দেখাতে চাই। দর্শক, এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এখানেই বসবাস করেন বর্তমান রাজা রানী, রাজপুত্র কিংবা রাজকন্যারা। অর্থাৎ এখানকার রাজ পরিবার আজও আছে এবং তারা এখনও এখানকার রাজা। আর এই প্রাসাদটির অবস্থান মূল প্যালেসের ঠিক পেছন সাইডে। এখানকার প্রতিটি প্রাসাদই বিশাল আকারের, মানে একটার চেয়ে আরেকটা যেন আরও বড়, এবং এক পাশ থেকে তাকালে বিপরীত পাশ দেখাই যায় না, এতটা বড়। ওই যে দেখুন, মহীশূর প্যালেসের বর্ণিল গম্বুজগুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তবে রাজা রানীরা যেখানে থাকেন, মানে এই প্রাসাদগুলোয় কিন্তু এখন প্রবেশের অনুমতি নেই। আর এই যে এই সাইডটা প্যালেসের আরেক পাশের পেছন সাইড, দেখুন জায়গাটি কি সুন্দর, একেবারে সবুজে মোড়ানো। এই জায়গাটি বেশ নিরিবিলিও বটে, যেখানে কান পাতলে আপনার কানে পাখির ডাক ভেসে আসবে। আর এই পথ দিয়ে সামান্য একটু সামনের দিকে আগালেই আপনি পৌঁছে যাবেন মূল রাজপ্রাসাদের সামনে। ওই যে দেখুন, মূল রাজপ্রাসাদের গম্বুজ দেখা যায়। বাহিরের দিকটা দেখার পর এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাজা রানীদের হাজারো স্মৃতি বিজড়িত প্রাসাদ মহীশূর প্যালেসের একেবারে অন্দরে। হ্যাঁ দর্শক, এটাই আভিজাত্য আর জৌলুসে ভরপুর মহীশূর প্যালেসের স্বর্ণে মোড়ানো অন্দর। এখানে সোনালী রঙের যা কিছু দেখতে পাচ্ছেন সবই খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি। এর চেয়েও আরও বেশি স্বর্ণ রয়েছে পাশের মহলে, যার আরেক নাম স্বর্ণমহল। আর ওই মহলের আরেক পাশেই রয়েছে 750 কেজি সোনা দিয়ে তৈরি এক রাজকীয় সিংহাসন। আমি একের পর এক সব কিছু দেখাবো আপনাদের, তবে তার আগে প্রাসাদে প্রবেশের একেবারে শুরু থেকে শুরুটা করতে চাই। অর্থাৎ এই প্রাসাদের কোথায় কি আছে তা শুরু থেকে ধারাবাহিকভাবে দেখাতে চাই। এখানে মূল প্রাসাদে প্রবেশের মুখেই দেখতে পাবেন সারি সারি করে রাখা আছে বেশ কিছু কামান। আমাদের গাইড জানালো যে এই কামানগুলো এখনো ফাংশন করে এবং মহীশূরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল দশেরার দিন এই কামানগুলো এভাবে দাগানো হয়। এগুলো 230 বছরের পুরনো, ব্রিটিশরা দিয়েছিল। দশেরার দিন এগুলো এখান থেকে বাহিরে নিয়ে গিয়ে এভাবে 31 বার তপধ্বনি দেওয়া হয়। দর্শক মণ্ডলী, গাইডের তথ্য অনুযায়ী এই কামানগুলো 230 বছরের পুরনো এবং এগুলো ব্রিটিশরাই দিয়েছিল। অর্থাৎ টিপু সুলতানকে হত্যার 5 বছর আগে তৈরি করা হয়েছিল এসব কামান। তাই কিছুতেই বুঝতে পারছিলাম না যে ইংরেজরা এই কামানগুলো দিয়েই টিপু সুলতানের প্রাসাদ গড়িয়ে দিয়ে তাকে হত্যা করেছিল কিনা। কেননা ব্রিটিশরা টিপু সুলতানকে হত্যার পর মহীশূরের এই ওয়াদিয়ার শাসকদের হাতেই কথিত ক্ষমতা দিয়ে কার্যত মহীশূরকে পুতুল সাম্রাজ্য বানিয়েছিল। কামানগুলো দেখার পর সামনে আর একটু আগালেই দেখতে পাবেন এখানকার আদি রাজপ্রাসাদের একটি কাঠামো। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে প্রাসাদের কাঠামোটি দেখতে পাচ্ছেন এটাই এখানকার আদি প্রাসাদ, যেটি চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। 1896 সালে এখানকার রাজকন্যার বিয়ের অনুষ্ঠানে চন্দন কাঠের এরূপ প্রাসাদই আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আসলে পুরোটাই কাঠ দিয়ে তৈরির কারণে ওই দিনের ওই ভয়াবহ আগুন নেভানো সম্ভব হয়নি, তাই প্রাসাদটি একেবারে ছাই হয়ে যায়। কাঠের ওই প্রাসাদটি পড়ে যাওয়ার পরই মূলত রাজকীয়তা আর মোহনীয় নকশায় মোড়ানো আজকের এই প্রাসাদটি তৈরি করা হয়, যার প্রতিটি কোণায় মিশে আছে
শুধুই নান্দনিকতা। দর্শক, এই যে হাতির মাথাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল হাতির মাথা, মানে জীবন্ত হাতির মাথা। আসলে এইটা এখানকার সর্বশেষ মহারাজা বন্ডিপুর জঙ্গল থেকে এই হাতিটি শিকার করে এনেছিলেন। এখানে এভাবে আরও একটি অরিজিনাল হাতির মাথা প্রিজার্ভ করে রাখা হয়েছে। এই যে দেখুন। আর এই যে এই পাশেরগুলো রাজস্থানের মাকরানার পাথরের মূর্তি, অর্থাৎ সম্রাট শাহজাহান যে পাথর বা যেখানকার পাথর দিয়ে তাজমহল তৈরি করেছিলেন, ওই একই পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তিগুলো। এবং এখানে এখনও নবরাত্রিতে রাজ পরিবারের সদস্যরা পূজা করে। আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এইটা একটি পূজা মণ্ডপ, এবং এইটা জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং এখানকার রাজাকে উপহার দিয়েছিলেন। जम्मू कश्मीर का राजा हरि सिंह महाराजा ने मैसूर राजा को गिफ्ट दिया। আর এই যে এই পাশের এগুলো ইউরোপের একটি প্রতিনিধি দল উপহার দিয়েছিল। আসলে এই প্রাসাদের ভেতরে প্রবেশের পর আপনি সামনে যত এগোতে থাকবেন, ততই আপনার চোখ বিস্ময়ে ভরে উঠবে। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে রাজকীয় জায়গাটি দেখতে পাচ্ছেন, এইটা রাজ পরিবারের বিয়ের অনুষ্ঠান স্থল। অর্থাৎ এখানে ওই সময় 7 পাকে বাঁধার রাজকীয় অনুষ্ঠান আয়োজন করা হতো। দর্শক, এই জায়গাটিতে আপনি যখন আসবেন, তখন এখানকার এই বিশাল আকারের পিলারগুলো দেখে আপনার ব্রিটেনের রানীর প্যালেসের কথা মনে পড়ে যেতে পারে। মানে ব্রিটেন একটা ফিল আপনার মধ্যে হবে। আসলে এই প্রাসাদের নকশা যিনি করেছেন, তিনি একজন ব্রিটিশ নাগরিক। হয়তো এ কারণেই তার দেশের একটা নকশা এখানে তিনি জুড়ে দিয়েছেন। আর এখানকার এই পিলারের ওপরে যে গোল্ডেন কালার যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সত্যিকারের স্বর্ণ, অর্থাৎ স্বর্ণের প্রলেপ এগুলো। এই পিলারগুলোই এমনভাবে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে যে আজও এর উপর আলো পড়লে রংধনুর মতো 7 রঙা এক বর্ণিল আলো দেখতে পাওয়া যায়। রাজকীয় এই হলরুমের এই দেয়ালে টাঙানো এখন যে পেন্টিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 1930 সালের দশেরার সময়ের পেন্টিং। শুধু বিয়ের অনুষ্ঠানই নয়, এই যে এই ছবিটি দেখুন, ইনি রাজা শ্রীকান্ত দত্ত নরসিংহ রাজ ওয়াদিয়ার। তিনি এখানকার সর্বশেষ মহারাজা জয়চাম রাজেন্দ্র ওয়াদিয়ারের পুত্র। তিনি 2013 সালে যখন মারা যান, তখন তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে 2 দিন রাখা হয়েছিল। ইনি একেধারে একজন রাজনীতিবিদ, ফ্যাশন ডিজাইনার, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং 4 বারের এমপিও ছিলেন। কিন্তু ইনার কোনো পুত্র সন্তান নেই, তাই তিনি তার বড় বোনের পুত্র যাদুবীর কৃষ্ণ দত্তকে দত্তক নেন, এবং এই দত্তক পুত্রই কিন্তু এখন এই মহীশূরের মহারাজা, যিনি 2016 সালে রাজস্থানের ডুঙ্গারপুর রাজ পরিবারের এক রাজকন্যাকে বিয়ে করেন। 2016 में राजस्थान डूंगरपुर राजकुमारी के साथ शादी किए यहाँ पे। अभी भी शौहरत दरवाजा दीवार दिख रहे हैं। ওই যে দরজাটি দেখতে পাচ্ছেন, ওইটার পেছন সাইডেই এখানকার রাজপরিবার বসবাস করে। কিন্তু ওই রাজপ্রাসাদে যাওয়ার রাস্তাটি আলাদা, আর এই রাজপ্রাসাদটি গভর্নমেন্ট কিন্তু এখন নিয়ে নিয়েছে। जहाँ आने का अलग रास्ता है, इसको गवर्नमेंट ले लिया। আর এই যে এই পাশটাই দেখুন, এইটা 1930 সালের দশেরা উৎসবের পেইন্টিং। 1930 साल के दशहरे के शोभा यात्रा पिक्चर। আসলে মহীশূরে দশেরাই সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। আপনাদের বেঙ্গলে যেমন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, আমাদের এখানে দশেরা। গত বছর এখানে দশেরা উৎসবে 13 লক্ষ মানুষ এসেছিল। 13 लाख लोग दशहरा देखने के लिए मैसूर में आए। আর নিচের দিকে খেয়াল করুন, এগুলো 1912 সালের কাজ। ওই সময় ইন্ডিয়ায় কি ধরনের মোজাইক টাইলস ব্যবহার করা হতো দেখুন।
এগুলো ইতালি থেকে আনা হয়েছিল। ওপরের দিকে খেয়াল করুন, একেবারে পিলার থেকে শুরু করে সিলিং পর্যন্ত যে হলুদ ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, হলুদ রঙের, এগুলো স্বর্ণের প্রলেপ, অরিজিনাল স্বর্ণ। আসলে এই সব কাজের জন্য এই পুরো প্রাসাদে প্রায় 200 কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। রাজকীয় এই হলরুম দেখার পর সামান্য একটু সামনে এগিয়ে যেতেই পৌঁছে গেলাম রাজ পরিবারের ফটো গ্যালারিতে। এখানকার দেয়াল জুড়ে যত ছবি দেখছেন, এর মধ্যে কোনোটি রাজা রানীর, কোনোটি রাজকন্যা কিংবা রাজপুত্রের, কোনোটি বা মহারাজা কিংবা মহারানীর। এখানে ছোট ফ্রেমের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি কৃষ্ণরাজা ওয়াদিয়ার। টিপু সুলতানের মৃত্যুর পর ইনি স্বাধীন রাজা হয়েছিলেন। এর পরেরটি তার পুত্র চামরাজা ওয়াদিয়ার, এরপর চামরাজা ওয়াদিয়ারের রানী এবং তার 3 কন্যা আর 2 পুত্রের পেইন্টিং। আর এই যে মাঝখানে যে পেইন্টিংটা দেখতে পাচ্ছেন, ইনি চতুর্থ কৃষ্ণরাজা ওয়াদিয়ার। ইনার সময় চন্দন কাঠের প্রাসাদটি পুড়ে গিয়েছিল এবং ইনিই আজকের এই মহীশূর প্যালেস তৈরি করেছেন। আর এইটা তার ছোট ভাই, আর এইটা তার মা, অর্থাৎ রাজমাতা কেম্পান জাম্মানি দেবী। দর্শক মণ্ডলী, এখানকার এই মহারানীর পরনে যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই অরিজিনাল মহীশূর সিল্ক। ওই সময় রাজ পরিবারের নারীরা এভাবেই পা ঢেকে শাড়ি পরতেন। আর রাজমাতার এই শাড়িতে যে সোনালী রঙের বর্ডার দেখতে পাচ্ছেন, সেটাই মূলত স্বর্ণের প্রলেপ। অর্থাৎ এখানকার রানী মহারানীদের শাড়িতেও থাকত স্বর্ণ। দর্শক, এখানকার এই পেইন্টিংগুলো কিন্তু 3D, অর্থাৎ আপনি যে পাশ থেকেই দেখবেন মনে হবে ছবির মানুষটি আপনার দিকেই তাকিয়ে আছে। আসলে এটা ক্যামেরার চোখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এগুলো সত্যিই ক্যামেরা দিয়ে বোঝানো কঠিন। দেখুন, আপনি যে পাশ থেকে দেখবেন মনে হচ্ছে ছবির মানুষটি আপনার দিকেই তাকিয়ে আছে। এমনকি পায়ের জুতাও ঘুরে যাচ্ছে। এই যে এই ছবিটি দেখুন, খেয়াল করুন, ছবির মানুষটি তো আপনার দিকেই তাকিয়ে আছে। এখন এই পাশ থেকে দেখুন, এই পাশ থেকে দেখলেও মনে হচ্ছে ছবির মানুষটি আপনারই দিকে তাকিয়ে আছে এবং তার বডির সঙ্গে জুতোও ঘুরে গেছে। আসলে এগুলো লিওনার্দো দা ভিঞ্চির পৃথিবী বিখ্যাত পেইন্টিং মোনালিসার মতো। তবে এগুলো কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির আঁকা কোনো পেইন্টিং নয়, বরং এগুলো মহীশূরের লোকাল শিল্পীরা এঁকেছেন। এখান থেকে আরেকটু সামনে আগালেই দেখতে পাবেন এখানকার রাজার মেসেঞ্জার বক্স। অর্থাৎ ওই সময় এই ধরনের চিঠির বাক্সেই রাজার কাছে আসতো চিঠি কিংবা আমন্ত্রণপত্র। তবে এখানে নিচের দিকে রাখা ছোট্ট এই টুল আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। মহিষের অরিজিনাল পা দিয়ে তৈরি করা এই শোপিস টেবিলের উপরে রাখাও হয়েছে মহিষেরই ভাস্কর্য। আমাদের গাইড জানালো এগুলো কেমিক্যালের মাধ্যমে এভাবে স্টোর করা হয়েছে, ঠিক যেভাবে হাতির মাথা দুটি স্টোর করা হয়েছিল। আর এই শোপিস টেবিল 80 বছরের পুরনো। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যা দেখতে পাচ্ছেন এগুলো হাতি সাজানো সরঞ্জাম। অর্থাৎ এখানে দশেরার দিনে যে মহা উৎসব অনুষ্ঠিত হয়, ওই সময় এখানকার রাজ পরিবারের হাতিগুলোকে এই স্বর্ণে মোড়ানো পোশাক দিয়ে সাজানো হয়। আর পাশের এইগুলো পরিয়ে দেওয়া হয় হাতির শুঁড়ের কাছে বের হয়ে থাকা দাঁতে। এখানে সোনালী রঙের যা কিছু দেখতে পাচ্ছেন সবই স্বর্ণের। উৎসবের দিন স্বর্ণের নকশায় মোড়ানো এসব পোশাক দিয়ে হাতিকে ঠিক কিভাবে সাজানো হয় সেটাও একটি পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক মণ্ডলী, স্বর্ণ পোশাকে সুসজ্জিত হাতিটির পিঠের ওপর যে সিংহাসনটি দেখতে পাচ্ছেন, এটা 350 কেজি স্বর্ণ দিয়ে তৈরি এবং এটি দেওয়ানি আমের সিংহাসন। কিন্তু এই সিংহাসনটি এখন আর এখানে নেই। তবে এখানে যেটি আছে সেটি 350 কেজি নয়, বরং তার চেয়েও বেশি 750 কেজি স্বর্ণ দিয়ে তৈরি এক অবিশ্বাস্য সিংহাসন, যা একটু পরই আমি আপনাদের দেখাবো। দর্শক, শুধু সিংহাসনই নয়, এখানে এই পাশ দিয়ে সামনে যাওয়ার সময়
জাস্ট একটু ওপরের দিকে তাকাবেন, তাকালেই দেখতে পাবেন অসাধারণ এক নজর কাড়া নকশা। এখানে সোনালী রঙের যে নকশাগুলো দেখতে পাচ্ছেন সবই স্বর্ণের। মোহনীয় এই নকশাগুলোই আপনাকে ধারণা দিবে যে আপনি স্বর্ণমহলের খুব কাছাকাছি চলে এসেছেন। এইটা এখানকার রাজপ্রাসাদের উঠান। প্রতি বছর এখানকার মহা উৎসবের দিন এই উঠানে কুস্তি খেলা হয়। আর এই উঠানের চারপাশে ঘেরা যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে রাজপরিবারের নারীরা এই খেলা উপভোগ করেন। আর ওই যে ওখানে যে দুটি বাঘের ভাস্কর্য দেখা যাচ্ছে, এগুলো রয়্যাল বেঙ্গল টাইগার নয়, বরং এগুলো জাগুয়ার। এই ভাস্কর্য দুটোও পিতলের তৈরি, কিন্তু বৃষ্টির পানির কারণে পিতলের আদি রং উঠে গেছে এবং উঠে গিয়ে এরকম কালো হয়ে গেছে। এখান থেকে আর একটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এই প্রাসাদের আদি একটি লিফট, যা এখনো সচল আছে। তবে আদি আমলের এই লিফটের ভেতরে এখন আর কাউকে উঠতে দেওয়া হয় না। পর্দায় এখন যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এইটা রানীর ড্রেসিং রুম। এখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই রূপার তৈরি। আর এখানকার সিলিংয়ে যে বাহারি নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাগুলো করা হয়েছে সেগুন কাঠের উপর। আর ড্রেসিং রুমের মাঝখানে রাখা আয়নার দুপাশে সাদা রঙের যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন, এটা হাতির দাঁত দিয়ে তৈরি। এছাড়াও এখানে সম্পূর্ণ রূপা দিয়ে তৈরি নান্দনিক নকশায় মোড়ানো আলাদা একটি ড্রেসিং টেবিলও রয়েছে। অসাধারণ নকশায় মোড়ানো রানীর এই মেকআপ রুম থেকে বের হয়ে সামনে এগুতেই আমার চোখের সামনে ভেসে উঠল 750 কেজি স্বর্ণ দিয়ে তৈরি সেই রাজকীয় সিংহাসন। এটাই সেই ঐতিহাসিক সিংহাসন। প্রায় 750 কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এই রাজকীয় সিংহাসন, যেটি আজও ঝলক দিচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন যে নিচের দিকে এটার চাকা লাগানো আছে, আর মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত পুরোটাই স্বর্ণ, পুরোটাই স্বর্ণ। এবং এই চাকার মাধ্যমেই দশেরা উৎসবের দিন এই সিংহাসন এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং বের করে এই সিংহাসনটি তোলা হয় হাতির পিঠে। আগেকার সময় ওই উৎসবের দিন হাতির পিঠে থাকা এই সিংহাসনে বসে এখানকার রাজা মহারাজারা পুরো মহীশূর শহর প্রদক্ষিণ করতেন, ঘুরে বেড়াতেন। আজ আমি সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে রয়েছি, যা একেবারে স্বর্ণে মোড়ানো। 1-2 কেজি নয়, 750 কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে এই সিংহাসন। স্বর্ণের তৈরি সিংহাসন সম্পর্কে এর আগেই সম্রাট শাহজাহানের সিংহাসন সম্পর্কে জেনেছিলাম। সম্রাট শাহজাহান তার প্রিয় ময়ূর সিংহাসন তৈরি করেছিলেন 1150 কেজি স্বর্ণ দিয়ে। এটি অবশ্য 1150 কেজি স্বর্ণ দিয়ে তৈরি নয়, এটি তৈরি 750 কেজি স্বর্ণ দিয়ে। হ্যাঁ দর্শক, এটাই সেই সিংহাসন যা তৈরি করা হয়েছে 19 মণ সোনা দিয়ে। এই সিংহাসনটি আমি যখন দেখছিলাম তখন মনে মনে একটাই কথা ভেবেছি, তা হলো এই সিংহাসনটি যদি এত সুন্দর হয়, না জানি সম্রাট শাহজাহান 1150 কেজি স্বর্ণ দিয়ে যে জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসনটি তৈরি করেছিলেন, সেটি কতই না সুন্দর ছিল। তবে এই সিংহাসনটি ওই সময় এখানে ছিল না, ছিল দেওয়ানি খাসে। আর দেওয়ানি আমে ছিল আরেকটি সিংহাসন, অবশ্য সেটিও ছিল স্বর্ণেরই তৈরি। তবে দেওয়ানি আমের ওই সিংহাসনটির ওজন ছিল এটার চেয়ে অনেক কম। সিংহাসনটি দেখার পর সামনে যত এগিয়ে যাচ্ছি, এখানকার রাজা রানীদের এই বিলাসী জীবন দেখে ততই অবাক হচ্ছি। এই প্রাসাদের প্রতিটি দেয়াল, মেঝে, ছাদ, খুঁটি, হাতল, দরজা, এক কথায় এখানে যা কিছু দেখবেন সব জায়গায় শুধুই রাজকীয়তার প্রতিচ্ছবি। দর্শক, এখানকার এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই হাতলের দিকে একটু ভালো করে খেয়াল করুন। দেখুন,
রূপার প্রলেপ দিয়ে কি অসাধারণ কাজ এখানে করা হয়েছে। নকশাগুলো একটু দেখুন। আসলে এগুলো দেখলে অনেকেই মনে করে যে এটা পুরোটাই রূপা দিয়েই তৈরি, কিন্তু আপনি যদি এই কোণার এই খুঁটিটির দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কাঠের উপর রূপার প্রলেপ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজ আমরা এখানকার এই মার্বেল পাথরের সিঁড়ির ওপর দিয়ে হেঁটে গেলেও এখানকার রাজা রানীরা যখন হেঁটে যেতেন তখন এর ওপর দিয়ে কার্পেট বিছানো থাকতো। এই যে পিতলের ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই কার্পেট আটকানোর ক্লিপ। আর এই পথ সোজা চলে গেছে এখানকার দেওয়ানি আমে। দর্শক মণ্ডলী, পর্দায় রাজকীয়তায় ঘেরা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটাই এই প্রাসাদের দেওয়ানি আম। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল স্বর্ণ দিয়ে তৈরি। এই রাজপ্রাসাদের এক কক্ষ থেকে অন্য কক্ষে আমি যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর। এখানকার এই দেওয়ানি আমের মোহনীয়তা যখন আমার হৃদয়কে নাড়া দিচ্ছিল, ঠিক তখন বারবার ভেবেছি না জানি দেওয়ানি খাস কতই না সুন্দর। হ্যাঁ দর্শক, দেওয়ানি আম হলো আম জনতার সাথে রাজার সাক্ষাতের স্থান, যেখানে রাজা জনগণের কথা শুনতেন, বিচার করতেন। আর দেওয়ানি খাস হলো রাজার বিশেষ জায়গা, যেখানে যাওয়ার জন্য সবার অনুমতি থাকে না। দেওয়ানি খাসকে অনেকটা রাজার প্রাইভেট মিটিং রুম বলা যেতে পারে, যেখানে শুধুমাত্র দরবারের উচ্চ পর্যায়ের মন্ত্রী এবং রাজার সিলেক্টেড ব্যক্তি বা খাস মেহমানরাই যেতে পারতেন। আর এ কারণেই প্রত্যেকটি সাম্রাজ্যেই রাজা মহারাজাদের দেওয়ানি খাস দেওয়ানি আমের চেয়ে অনেক আভিজাত্য আর রাজকীয়তায় ভরপুর থাকে। দেওয়ানি আমের প্রতিটি ইমারতে যে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সোনালি রঙের, বিশেষ করে সোনালি রঙের যে নকশাগুলো দেখতে পাচ্ছেন সবই খাঁটি স্বর্ণের প্রলেপ, এবং এই নকশাগুলো দূর থেকে যখন আলো পড়ছে তখন একেবারে ঝলক দিচ্ছে। আর এই দেওয়ানি আমের এই জায়গাটি দেখতে পাচ্ছেন, যে জায়গাটি এখানে রাজার সিংহাসন ছিল, এই সিংহাসন প্রায় 350 কেজি ওজনের স্বর্ণের সিংহাসন এখানেই বসানো ছিল, এবং এই সিংহাসনে বসতেন এখানকার রাজা, আর সাধারণ মানুষ বসতেন কোন পাশে আমি দেখাচ্ছি। এই পাশে থাকতো সাধারণ মানুষ, দেওয়ানি আমে রাজার কাছে যে বিচার আচার বা রাজার কাছে অভিযোগ বা আদার্স তাদের প্রয়োজনীয় যে বিষয় সেটি সাধারণ মানুষ এখানে থাকতো। আর সাধারণ মানুষের মধ্যেও সমাজে উচ্চ পর্যায়ের যে মানুষগুলো থাকে না, সেই উচ্চ পর্যায়ের মানুষগুলো বসতো ওই ধার দিয়ে ওখানকার যে বারান্দা ব্যালকনি, সেখানে ভিআইপি চেয়ার বা ভিআইপি জায়গা সেখানে বসতো। আর ফরেনাররা বসতো, অর্থাৎ রাজার বিচার আচার যদি ফরেনাররা পর্যবেক্ষণ করতে চাইতো বা দেখতে চাইতো তাহলে ফরেনারদের জন্য এই পাশে বসতো ফরেনাররা। আর এই যে ওপর দিয়ে দেখতে পাচ্ছেন যে চারিধার দিয়ে এক ধরনের ঝাড়খা সহ পর্দা আকারে জানালার মতো তৈরি করা হয়েছে, এই পুরো জায়গাগুলোতে এই মহলের নারী সদস্য, রানী সহ নারী সদস্য যারা ছিলেন তারা বসে রাজার বিচার আচার বা এই দেওয়ানি আমের কার্যক্রম উপভোগ করতেন। এছাড়াও ওপরের দিকে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এই নকশাগুলো কিন্তু সেই আমলের, এবং আপনারা এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই ক্যামেরার মাধ্যমেই এখানে বুঝতে পারছেন যে কতটা রাজকীয়, কতটা মোহনীয় নকশা। কি দারুণ! এই যে নকশাগুলো দেখছেন সেগুলো সহ এই যে ঝাড়বাতি যেটি দেখছেন, এই ঝাড়বাতিটি সেই আমলের। আর পুরো এই প্রাসাদ বিশেষ বিশেষ দিবসে পুরো প্যালেস লাইটিং করা হয়, দারুণ আলোয় সাজানো হয়, এবং তখন 1 ঘন্টায় বিদ্যুৎ বিল আসে 90,000 টাকা। 1 ঘন্টায় 90,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা রাজকীয়ভাবে এখানকার এই প্যালেস বিশেষ বিশেষ দিবসে সাজানো হয়।
মোহনীয় নকশা আর নান্দনিকতায় ভরপুর এই দেওয়ানি আমের যে দিকে তাকাবেন সেদিকটাই আপনার প্রাণ জুড়িয়ে দেবে। এত সুন্দর দেওয়ানি আম, এত রাজকীয়তায় পরিপূর্ণ দেওয়ানি আম আমি আমার জীবনে দেখিনি। এখানে আসার পর বা আসার যখন পরিকল্পনা করেছিলাম তখন থেকেই জানতে পেরেছিলাম যে এটি পুরো ইন্ডিয়ার সবচেয়ে রাজকীয় প্যালেস। আসলে একটি প্যালেস কতটা রাজকীয় হতে পারে এটি এখানে না এলে কারো ধারণাই হবে না যে কতটা রাজকীয় হতে পারে। আমি মুঘলদের অনেক প্রাসাদে গেছি, রাজপুত রাজাদের প্রাসাদে গেছি, কিন্তু এমন রাজকীয়তা, এমন স্বর্ণে মোড়ানো প্রাসাদ আমি জীবনে কোনোদিন দেখিনি। দেওয়ানি আম দেখার পর বিস্ময় ভরা আমার দুই নয়ন আনচান করছিল দেওয়ানি খাস দেখার জন্য। তাই দেরি না করে সামনে এগোতে থাকলাম। যাওয়ার পথেই খেয়াল করে দেখলাম দেওয়ানি খাসের দরবার হলে যাওয়ার জন্য রাজার জন্য ছিল আলাদা একটি লিফট, যা এখনো সচল রয়েছে। শুধু স্বর্ণে মোড়ানো নকশায় নয়, বরং এই প্রাসাদে কাঠ দিয়ে যে দরজা জানালাগুলো তৈরি করা হয়েছে সেগুলোও শত বছর পরও আজও ঝলক দিচ্ছে। কাঠের তৈরি এসব দরজার দিকে তাকালে যে কেউ রীতিমতো পুলকিত হয়ে যাবে। এসব দেখতে দেখতে হঠাৎই আমি পৌঁছে যাই এখানকার সবচেয়ে ঝলমলে রাজকীয় এই স্বর্ণমহলে। হ্যাঁ দর্শক, এটাই মহীশূর প্যালেসের দেওয়ানি খাস, যার প্রতিটি জায়গা শুধুই স্বর্ণ দিয়ে মোড়ানো। এখানে যে দিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই স্বর্ণ আর হাজার রকমের বাহারি নকশা। এই প্রাসাদের অন্য যে কোনো কক্ষের চেয়ে এখানে অধিক পরিমাণ স্বর্ণ রয়েছে। এখানে এতই বেশি স্বর্ণ ব্যবহার করা হয়েছে যে আপনি হয়তো কল্পনার জগতে হারিয়ে যাবেন। এখানকার চারপাশে যা কিছু দেখবেন সবই আপনাকে বিস্মিত করবে। বিশেষ করে এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, দরজাটিতে সাদা বর্ণের যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সবই কিন্তু হাতির দাঁতের নকশা। দেখুন হাতির দাঁত দিয়ে কিভাবে ছোট ছোট কেটে কেটে কত সুন্দর মোহনীয় নকশা তৈরি করা হয়েছে। একটা দেখুন, এগুলো কিন্তু সবই হাতির দাঁত দিয়ে তৈরি। এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সব হাতির দাঁত দিয়ে তৈরি এবং কত সুন্দর নকশা। এবং এই নকশাগুলো সেই আমলের নকশা, আজও অবিকল রয়েছে। শুধু অবিকলই নয়, মনে হচ্ছে যে এই নকশাগুলো কদিন আগেই তৈরি করা হয়েছে। এতটা নতুন, এতটা জল করছে, ঝকঝক করছে। দেখুন কত যে সুন্দর, এটা নিজে চোখে না দেখলে ক্যামেরা দিয়ে বলে বোঝানো মুশকিল যে এখানকার প্রত্যেকটি ডিজাইন কতটা মোহনীয়, কতটা রাজকীয়, কতটা নান্দনিক। হাতির দাঁতের এই দরজা দিয়ে এই মহলে প্রবেশ করতেন রাজার মন্ত্রীরা, আর রাজার জন্য ছিল 120 কেজি রূপা দিয়ে তৈরি অসাধারণ নকশায় মোড়ানো এই দরজা। এই স্বর্ণমহলে এখানকার মহারাজা মন্ত্রীদের সাথে বৈঠক করা ছাড়াও এখানে বিখ্যাত মঞ্জিরিকা বুলবুলি নৃত্য উপভোগ করতেন। দর্শক, ওই যে ওখানে মহারানীর যে মূর্তি বসানো আছে, ওখানেই বসানো ছিল 750 কেজি ওজনের স্বর্ণের সিংহাসনটি। এবং এখানকার মহারাজা সেই সিংহাসনে বসতেন, আর তার মন্ত্রীদের মধ্যে একদল বসতেন এ পাশে, আরেক দল বসতেন এই পাশে। আর মাঝখানের এই খোলা জায়গায় নর্তকীরা নাচ দেখাতো এবং সেই নাচ রাজার সঙ্গে উপভোগ করতেন তার মন্ত্রী এবং রানীরাও। রানীরা বসতেন ওপরের এই স্থানগুলোই। আর এই যে এই পাশের এই দরজা দিয়ে এই স্বর্ণমহলে বা দেওয়ানি খাসে প্রবেশ করতেন রাজা।
স্বর্ণের আধিক্য বেশি থাকার কারণেই মূলত এই দেওয়ানি খাস এখন পরিচিতি পেয়েছে মহীশূর প্যালেসের স্বর্ণমহল হিসেবে। মূলত পুরো মহীশূর প্যালেসে ব্যবহার করা হয়েছে 200 কেজি স্বর্ণ, আর এই 200 কেজি স্বর্ণের মধ্যে শুধু এই কক্ষেই ব্যবহার করা হয়েছে 80 কেজি। তাই এখানে যে দিকে তাকাবেন সেদিকটাই ঝলক দিয়ে ওঠে। দর্শক মণ্ডলী, মহীশূর প্যালেসে স্বর্ণের এই আধিক্য দেখে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে একটাই প্রশ্ন উদয় হয়েছে, তা হল এখানকার রাজারা এত স্বর্ণ পেল কোথায়? এই প্রশ্নের উত্তর জানার আগে যারা এমন ভিডিও আরও দেখতে চান তারা এখনই আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। মূলত স্বর্ণমহলের এসব সোনা এসেছে কেজিএফ থেকে। হ্যাঁ দর্শক, এই মহীশূর সাম্রাজ্যের অধীনেই কোলার নামক এক জায়গায় ছিল একটি বিরাট স্বর্ণের পাহাড়, যা কোলার গোল্ডফিল্ড নামে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। ভারতের মাটিতে থাকা এই স্বর্ণের খনিটি আমি আপনাদের অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। আজ শুধু এটুকু জানিয়ে রাখি যে এই খনি থেকেই টন কে টন স্বর্ণ নিয়ে গেছে ইংরেজরা, যে কারণে মুঘলদের রাজপ্রাসাদের মতো মহীশূরের প্রাসাদগুলো থেকে ইংরেজরা কোনো স্বর্ণ নেয়নি। এমনকি মহীশূর তারা খাতা কলমে দখলও করেনি, বরং টিপু সুলতানকে হত্যার পর এই মহীশূরের সিংহাসনে যিনি বসেছিলেন তিনি ছিলেন ইংরেজদের পুতুল শাসক। অর্থাৎ ইংরেজরা যা বলতেন এখানকার সেই শাসক সেটাই শুনতেন। ইংরেজদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই ছিল না ওই রাজার। এমনকি এখানকার রাজা নিজের ইচ্ছে মতো বিচারও করতে পারত না, কারণ রাজার বিচার করার জায়গা অর্থাৎ দেওয়ানি আমে ফরেনারদের বসার জন্য যে জায়গা সংরক্ষিত ছিল সেটা মূলত ইংরেজদেরই বসার জায়গা ছিল। অর্থাৎ রাজাকে ইংরেজদের উপস্থিতিতেই দিতে হতো প্রতিটি বিচারের রায়। এমনকি এই প্রাসাদের নকশাকারক যিনি ছিলেন তিনিও ছিলেন একজন ব্রিটিশ নাগরিক। অর্থাৎ ব্রিটিশরা একদিকে মহীশূরের রাজাকে রীতিমতো সোনায় মোড়ানো এক অবিশ্বাস্য প্রাসাদ বানিয়ে দিয়েছিল, আর অন্যদিকে তারা কোলার গোল্ডফিল্ড বা কেজিএফ নিজেদের কবজায় নিয়ে সেই খনি থেকে শত শত টন স্বর্ণ ভারতের মাটি থেকে নিয়ে গেছে ব্রিটেনে। উইকিপিডিয়ার তথ্য বলছে কেজিএফ থেকে স্বর্ণ তোলার দায়িত্বে ছিল ব্রিটিশ কোম্পানি জন টেইলর অ্যান্ড সন্স। ইংরেজরা ওই স্বর্ণের খনিকে এমনভাবে গ্রাস করেছিল যে তারা দেশ বিভাগের পরও অন্তত আরও 9 বছর সেখান থেকে স্বর্ণ তুলেছিল। কিন্তু 1956 সালে ওই ব্রিটিশ কোম্পানি যখন কোলারের স্বর্ণ খনিটি ভারতের কাছে ছেড়ে দিয়ে যায় ততদিনে সব শেষ হয়ে যায়। ব্রিটিশরা খনি থেকে চলে যাওয়ার পর ভারত সরকার স্বর্ণ উত্তোলন করতে থাকে, কিন্তু খনিতে স্বর্ণের পরিমাণ কমে যাওয়ায় স্বর্ণের চেয়ে স্বর্ণ তোলার খরচই বেশি পড়তে থাকে। তাই 2001 সালে কেজিএফ নামক ওই স্বর্ণের খনিটি বন্ধ ঘোষণা করে ভারত। হ্যাঁ দর্শক, সমৃদ্ধ এক ভারতকে ইংরেজরা এমন নানাভাবে একেবারে শেষ করে দিয়ে গেছে, আর এই ইংরেজদের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন শের এ মহীশূর টিপু সুলতান। তাই মহীশূরের মাটিতে আজ এই যে সোনায় মোড়ানো রাজকীয় প্রাসাদ দেখা যায় তার উপরটা এমন ঝলমলে হলেও এর পেছনে রয়েছে ভারতবর্ষের মাটি থেকে বিশাল এক সম্পদ হারানোর বেদনা।